ওকে, তো আমাদের আগের দিন এইখান পর্যন্ত কমপ্লিট হয়েছিল যে দরজাটা খুলে যাচ্ছে হঠাৎ এক দমকা হাওয়াতে, এবং যার অর্থ কি প্রকাশ করে সেটা আমি বলেছিলাম যে এদের জীবনেও এই মৃত্যু ও দমকা বাতাসের মতো হুটহাট করে চলে আসে এবং তাদের ঘরে প্রবেশ করে। এবং এখানকার যে দরজাটার কথা বলা হয়েছিল, ডোর, এটা একটা সিম্বল, কিসের সিম্বল বলে দিয়েছিলাম, এটা হচ্ছে কি একটা থ্রেশোল্ড, অর্থাৎ চৌকাঠ। কাদের মাঝে চৌকাঠ, একদিকে দাঁড়িয়ে থাকছে ডেথ, আর একদিকে দাঁড়িয়ে থাকছে লাইফ। এই ঘরের চৌকাঠ, এই চৌকাঠের ভিতর দিকে লাইফ, বাইরে ডেথ। ডেথ বলতে বাইরে যে জীবন কেড়ে নেয়, সমুদ্র, সে দাঁড়িয়ে আছে। এরপরে আসা যাক আজকে তারপর থেকে আমাদের কি বলা হচ্ছে। ওকে, ক্যাথলিন লুকিং আউট অ্যাংসিয়াসলি, বাইরের দিকে একটু উদ্বেগজনকভাবে তাকালো। ডিড ইউ আস্ক হিম would he stop Bartley going this day with the horses to the Galway fair? এবার ক্যাথলিন জিজ্ঞেস করছে, ডিড ইউ আস্ক হিম, আচ্ছা তুমি কি ওকে জিজ্ঞেস করেছো? উড হি স্টপ বার্টলে, আচ্ছা ও কি বার্টলেকে থামাবে, এটা তুমি জিজ্ঞেস করেছো? আচ্ছা, বার্টলেকে থামাবে মানে কে থামাবে? হিটা কে? এটা আমাদের ইয়ং প্রিস্ট। ঠিক আছে, আমি আজকে পড়াতে পড়াতে অনেকগুলো লিখে লিখে দেবো, সেগুলো খেয়াল রাখবে, বইতেও পারলে নোট করবে এগুলো, কারণ এমসিকিউ প্রত্যেকটা অংশ থেকে বিভিন্নভাবে দিতে পারে। তাহলে ইয়ং প্রিস্ট কি বার্টলেকে থামাবে? দিস ডে, আজকে, উইথ দ্য হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার, এই অংশটা অবশ্যই মার্ক করে রাখবো। তাহলে বার্টলে কোথায় যাচ্ছে? গালওয়ে ফেয়ার। গালওয়ে ফেয়ার এটা মেইনল্যান্ডে হওয়া একটা মেলা, ঠিক আছে। এটা মূলত পশু কেনাবেচার একটা হাট বা মেলা বলতে পারো, যে মেলাতে আমাদের বাটলে যাচ্ছে কি বিচতে? হর্সেস, ব্যাস। তাহলে পরিষ্কার হয়ে গেল দুটো এমসিকিউ, কি বিচতে যাচ্ছে? হর্সেস বিচতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গালওয়ে ফেয়ারে যাচ্ছে। নোরা তখন বলছে, আই উন্ট স্টপ হিম সেজ হি। হি অর্থাৎ ইয়ং প্রিস্ট বলেছেন, আই উন্ট স্টপ হিম, আমি ওকে থামাবো না। ক্যাথলিন জিজ্ঞেস করলো, আচ্ছা ইয়ং প্রিস্ট কি বার্টলেকে থামিয়েছেন? মানে আমাদের তো সমূহ বিপদ চলছে, এমতো অবস্থায় বার্টলে যাওয়াটা কি উচিত হবে? তাহলে নিশ্চয়ই ইয়ং প্রিস্ট কি বারণ করেছেন বার্টলেকে যেতে? তখন নোরা উত্তর দিচ্ছে যে না, ইয়ং প্রিস্ট বলেছে আমি ওকে থামাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, তোমরা ভয় পেও না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ারার্স হাফ থ্রু দ্য নাইট। হারসেলফ, এখানে হারসেলফ বলতে বোঝানো হয়েছে আমাদের মাদারকে, অর্থাৎ মৌরিয়াকে। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ারার্স, দেখো আবার দেখো বাক্যের স্ট্রাকচার আমরা যেটা নর্মালি গ্রামাটিক্যালি ইউজ করে থাকি সেই স্ট্রাকচারে চলছে না, একটা আনগ্রামাটিক্যাল স্ট্রাকচার, এবং বারবার আমরা সেটা দেখতে পাবো। তাই এটাকে নিয়ে আমরা নতুন করে বারবার বলবো না, তোমরা অভ্যস্ত হয়ে যাচ্ছ। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ারার্স, অর্থাৎ তোমাদের মা তিনি নিজে প্রার্থনা করেন। হাফ থ্রু দ্য নাইট, অর্থাৎ অর্ধরাত্রি জেগে। অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং সর্বশক্তিমান ঈশ্বর, অলমাইটি গড, ওন্ট লিভ হার ডেস্টিটিউট, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর তাকে হতাশ করে দিতে পারেন না। সেজ হি উইথ নো সন লিভিং, যার আর কোনো সন্তান বেঁচে থাকবে না এমতো অবস্থায়। গোটাটাকে পুরো বাংলা করে বলি, নোরা বলতে চাইলো ইয়াং প্রিস্ট বলেছে যে আমি বাটলেকে আটকাবো না, তবে তোমরা চিন্তা করো না, কারণ তোমাদের মা যিনি রাতের পর রাত জেগে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, অলমাইটি ঈশ্বর এতটাও নিষ্ঠুর হতে পারেন না যে একজন মাকে তার সমস্ত সন্তানের সুখ থেকে বঞ্চিত করবেন, বা একজন মাকে তার শেষ বেঁচে থাকা সন্তানটুকুও তার কাছে রাখতে দেবেন না। অর্থাৎ ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। এই কথাটা কে বলছে? ইয়ং প্রিস্ট। এবং ইয়াং প্রিস্টের এই যে পুরো কথাটা, এইটা হচ্ছে গিয়ে এই নাটকটার আইরনি। কেন আইরনি সেটা আমরা সময়ের সঙ্গে টের পাবো। আইরনি বলতে দেখার, আইরনি কথার অর্থ হলো যেটা বোঝাতে চাইছে তার উল্টো অর্থ হলেও হতে পারে, এবং আমরা বুঝতে পারবো গোটা নাটকটার শেষে কেন প্রিস্টের আগে ইয়ংটাকে যোগ করা হলো। এই ইয়ং কথাটির দ্বারা বোঝানো হচ্ছে তার এক্সপিরিয়েন্সটা লেস, এক্সপিরিয়েন্সটা কম, সেই কারণেই তাকে ইয়ং বলা হচ্ছে। উল্টো দিকে চরিত্র রয়েছে মৌরিয়া,
তার জ্ঞান নাই, শিক্ষা নাই, হয়তো ইয়ং প্রিস্টের মতো অত বই পড়ে তার জ্ঞান অর্জন হয়নি, কিন্তু এক্সপিরিয়েন্সে সে কিন্তু ইয়ং প্রিস্টের থেকে উপরে। সেটা গল্প যত এগুবে তত আমাদের কাছে ক্লিয়ার হবে। ক্যাথলিন কি বলছে? ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স? নোরা আবার একটা দেখো আমরা ল্যান্ডমার্ক পাচ্ছি, হোয়াইট রক্স। এখানে অনেকগুলো ল্যান্ডমার্ক পাবো। ক্যাথলিন জিজ্ঞেস করছে নোরাকে, আচ্ছা নোরা, হোয়াইট রকের কাছে সমুদ্রে কি আজকে একটু উত্তাল রয়েছে? আচ্ছা, নোরা উত্তর দিচ্ছে কি দেখো, মিডলিং ব্যাড। মিডলিং ব্যাড এই টার্মটাও চলে না, অ্যাকচুয়ালি ইউজ করা যায় না। তার মানে মাঝারি মানের খারাপ, অর্থাৎ এখনো খুব খারাপ হয়নি। গড হেল্প আস, ঈশ্বর আমাদের সহায়তা করুন। দেয়ার ইজ আ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে একটা প্রবল গর্জন হচ্ছে। অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্নড টু দ্য উইন্ড। বলা হচ্ছে পশ্চিমে অলরেডি বাতাসে গর্জন শোনা যাচ্ছে, এবং এই গর্জনটা আরও খারাপ হবে যখন টাইড মানে এক্ষেত্রে জোয়ার, জোয়ার এই বাতাসের সঙ্গে মিলিত হবে। তার মানে সমুদ্র তখন আরও ফুলে ফেপে উঠবে, সমুদ্র আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এখন অতটা বাজে নাই, মোটামুটি বাজে, কিন্তু পরবর্তীতে আরও খারাপ হতে পারে। এই কথাটা বলার পর কি হচ্ছে, সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল। নোরা ওই যে বান্ডেলটা এনেছিল সালে করে মুড়িয়ে, সেটাকে নিয়ে সে সেই টেবিলটার উপরে রাখছে। এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা অনেক কিছুর সাক্ষী। গল্প যত এগুবে তখন দেখতে পাবো যে শুরু থেকে শেষ পর্যন্ত এদের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার সাক্ষী টেবিলটা। বেসিক্যালি এই পরিবারে ঘটে যাওয়া সব মৃত্যুর সাক্ষী টেবিল। সমস্ত মৃত্যুগুলোর সঙ্গে এই টেবিলটা জড়িয়ে আছে। সবার শেষে গিয়ে দেখতে পাবে। স্যালাই ওপেনিং নাও। নোরা বান্ডেলটা রেখেই বলছে, আচ্ছা এটা আমি এখনই খুলবো। দেখো নোরা তো অনেকটা ইয়ং, তো অনেক বেশি এক্সাইটমেন্ট তার মধ্যে কাজ করে। স্থান কাল পাত্র বুঝে কাজ করার মতো বোধগম্যতা বোধ তার এখনো আসেনি, বোধগম্যতা বোধ। সে কারণে বান্ডেলটা রেখেই বলছে এটা খুলি। ক্যাথলিন বলছে, মেবি সি উড ওয়েক আপ, হয়তো সে এখনই উঠে যাবে, অর্থাৎ মা এখনই উঠে যাবে। ওয়েক আপ অন আস, আমাদের কথা শুনে, অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, এবং আমাদের সামনে এসে পড়বে আমরা সব কিছু ব্যবস্থা করে ওঠার আগেই। অর্থাৎ ক্যাথলিনের মধ্যে দেখো ম্যাচুরিটি দেখা যাচ্ছে। সে বলছে না এখন খুলবো না, হয়তো মা উঠে পড়বে আমাদের এই কথাবার্তা শুনে, এবং আমাদের সামনে হয়তো হুট করে চলে আসবে, আমরা এটাকে ম্যানেজ করার আগেই। কামিং টু দ্য টেবল, টেবিলের কাছে এসে ক্যাথলিনই বলছে, কি বলছে, ইট ইজ আ লং টাইম উই উইল বি, এটা খুলতে বা যাচাই করতে আমাদের অনেকটা সময় লাগবে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং আমাদের দুজনে হয়তো কান্নাকাটিও করব। মানে যদি সত্যি সত্যি এটা মাইকেলের হয় তখন তো আমরা কান্নাকাটি করবই। সুতরাং আমাদের এই দৃশ্যটা যদি সঙ্গে সঙ্গে মায়ের সামনে চলে আসে, মা এমনিতেই কষ্টে আছে, আরও কষ্ট পাবে। তাহলে ক্যাথলিনের মধ্যে ম্যাচুরিটি থাকার কারণে সে বুঝছে এই মুহূর্তে খোলাটা ঠিক হবে না, পরের সময় সুযোগ বুঝে এটা ব্যবস্থা করা যাবে। নোরা গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসন। নোরা এবার ভেতরের ঘরে দরজার কাছে গেল এবং শুনতে লাগলো, মানে যে ঘরে মৌরিয়া আছে। কি শুনতে গেল, মানে মৌরিয়া ঘুম থেকে উঠেছে কিনা এটা শুনতে গেল। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড। নোরা বলছে আমার মনে হচ্ছে মা নড়াচড়া করছে বিছানায়। সি উইল বি কামিং ইন আ মিনিট, 1 মিনিটের মধ্যে হয়তো চলেও আসতে পারে। ক্যাথলিন গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দাও, ল্যাডার মানে মই। অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, মার্ক করে রাখো যে বান্ডেলটা কোথায় তোলার কথা বলা হয়েছিল। পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। টার্ফ লফট বলতে বলে দিই, টার্ফ এটা মানে ওই খড় জাতীয় জ্বালানি, তোমরা সিম্পলি জ্বালানি জেনে রাখো, ঠিক আছে? এটাকে আমরা ফুয়েল হিসেবে ধরছি, জ্বালানি। আর লফট মানে আমরা একদম সোজা পাতি বাংলায় যাকে বলি মাচা। দেখো আমি জানি না তোমরা কেউ পরিচিত আছো কিনা, গ্রাম বাংলার প্রত্যন্ত ঘরগুলোতে কি দেখা যায়, এই ধরো এই একটা ঘর, ঠিক আছে? এই ঘরটার এই ওপরের অংশে, মানে এইটা ধরো চাল, এই ওপরের অংশে রাখার জন্য জিনিসপত্র রাখার জন্য একটা স্পেস থাকে যেটাকে বলা হয় মাচা। ঘরের ওপরে পাটাতনের ওপরে একটা অংশ হয়
সেই পাটাতনের ওপরে যে অংশটা হয় তাকে বলা হয় মাচা। মানে ওপরে চাল, তার নিচে পাটাতন করা থাকে, হ্যাঁ, এই চাল এবং পাটাতনের মাঝে যে গ্যাপটা, ওই গ্যাপটাতে এই মাচা থাকে, ঠিক আছে? এবং এরা ওই মাচাতে জ্বালানিগুলো তুলে রাখে। তাহলে নোরাকে বলছে আমাকে মইটা দাও, আমি তাড়াতাড়ি গিয়ে বান্ডেলটা টার্ফ লফটে অর্থাৎ ওই মাচাতে তুলে রেখে দিই। দ্য ওয়ে সি উন্ট নো অফ দেম অ্যাট অল, এভাবেই তিনি এটার সম্বন্ধে কিচ্ছু জানতে পারবেন না, অর্থাৎ মা বুঝতেই পারবে না, ঠিক আছে? হ্যাঁ, মাটির বাড়িতে থাকে, তো মা বুঝতেই পারবে না যে এটা কোথায় রেখেছে। যদি আমরা এখন ঢুকিয়ে রেখে দিই, মা কি জানতে পারবে? জানতে পারবে না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, এবং হয়তোবা যখন জোয়ার আসবে, সি উইল বি গোয়িং ডাউন, তিনি হয়তো নিচে যাবেন, বা মা হয়তো নিচে যাবে, নিচে যাবে বলতে সমুদ্রে যাবে। টু সি উড হি বি ফ্লটিং ফ্রম দ্য ইস্ট, এটা দেখতে যে সে পূর্ব দিক থেকে ভেসে আসছে নাকি। বেশ, প্রথম কথা হলো এই হিটাকে মাইকেল, ঠিক আছে? এটা হলো মাইকেল। দ্বিতীয় কথা হলো এর মধ্যে একটা হিন্টস দেওয়া আছে, মাইকেল কোন দিকে গিয়েছিল? ইস্টে, পূর্ব। কেন, কি করে বুঝলাম? ওই যে বলা হচ্ছে মা সমুদ্রে যাবে, গিয়ে দেখবে মাইকেলের দেহটা পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা। আচ্ছা, আমি যদি বলি যে পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা দেখবো, তার মানে আমি তো জানি মাইকেল ইস্টে গিয়েছিল, তাই আশা করবো পূর্ব দিক থেকে ভেসে আসবে। এখন সমুদ্রে ভেসে কোন দিকে চলে গেছে সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু আমি জানি মাইকেল গিয়েছিল ইস্টে, তাই আশাও করছি ইস্ট থেকেই ভেসে আসবে, ঠিক আছে? এইবার এইখানে বলা হচ্ছে যে মাইকেলের দেহটা হয়তো বা পূর্ব দিক থেকে ভেসে আসবে, এটা মা আশা করছে। এরপরের অংশ কি বলছে দেখি। দে পুট দ্য ল্যাডার, তারা মইটাকে লাগালো, এগেনস্ট দ্য গ্যাবল। আচ্ছা, গ্যাবল মানে বলতে পারো কর্নারও বলতে পারো, কোন, ঠিক আছে? ওই যে মাচা যেখানটায় রয়েছে, নর্মালি মাচায় ওঠার জায়গাগুলো এক কোণে হয়, ঠিক আছে? ওই একটুখানি অংশ কাটা মতো থাকে যার মধ্য দিয়ে মানুষ ওপর দিকে ওঠে, সেটা একটা কোণে থাকে। তাহলে সেই কোণেতে তারা মইটা লাগালো। গ্যাবল অফ দ্য চিমনি। ক্যাথলিন গোজ আপ, ক্যাথলিন এবার উপরে উঠলো, আ ফিউ স্টেপস, কয়েক পদক্ষেপ, অ্যান্ড হাইডস দ্য বান্ডেল, এবং বান্ডেলটা লুকিয়ে দিল ইন দ্য টার্প লফট, ওই জ্বালানির মাচাতে। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, এই ঘটনা যখন হচ্ছে, অর্থাৎ ক্যাথলিন কিন্তু নামেনি মই থেকে, ক্যাথলিন ময়েতেই আছে, এই কথাটা মাথায় রেখে দাও। তখনই কিন্তু মৌরিয়া প্রবেশ করে যাচ্ছে ঘরের মধ্যে, মানে ক্যাথলিনকে সে দেখতে পাচ্ছে ময়ে উঠে আছে, কিন্তু বান্ডেলটা ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর কি বলছে দেখো। মৌরিয়ার যখন প্রথমবার ঢুকছে, তার নেচারটা দেখো, লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ওপরে ক্যাথলিনের দিকে তাকিয়ে, অ্যান্ড স্পিকিং কোয়ারেলেসলি, এই শব্দটা খেয়াল করব, যে মৌরিয়া যখন প্রবেশ করছে তখন সে কেমনভাবে কথা বলছে? কোয়ারেলেসলি, অর্থাৎ ঝগড়ার সুরে। কেন ঝগড়ার সুর বলতে? খিটখিটে মেজাজ। কেন মৌরিয়ার মেজাজ খিটখিটে? কারণ একটার পর একটা সন্তানের যন্ত্রণা সইতে সইতে তার ইমোশনসগুলো তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সব কিছুকে দেখলেই তার তখন বিরক্তিকর মনে হয়। মানুষ যখন ধাক্কার পর ধাক্কা সহ্য করতে থাকে তখন তার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয়। তো মৌরিয়ার কাছে এখন সব কিছুই বিরক্তিকর, তাই তার সাধারণ, হয়তো খুব ভালোভাবেই নর্মাল কথাই, সেটাও শুনতে অনেকটা সেই ঝগড়ার সুরের মতো লাগে। সব কিছুতেই সে খিটখিট করে ওঠে। এসে কি বলছে দেখো। ইজ নট ইট টাফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, বলছে এখানে কি যথেষ্ট জ্বালানি নেই দিনে রাতে ব্যবহার করার জন্য, দিনে সন্ধ্যেবেলায় ব্যবহার করার জন্য? তার মানে মৌরিয়া বলছে আবার মাচায় উঠেছিস জ্বালানি পাততে, যা জ্বালানি রয়েছে হচ্ছে না, বাড়তি খরচা করছিস। দেখো, এটা একটা গরিব পরিবারের হিসাব, গরিব পরিবারের নিদর্শন। কারণ যার অভাব আছে সে মেপে চলে, বলে না যে আয় বুঝে ব্যয় করতে হয়। মৌরিয়া তো সংসারী মানুষ, তাই সে জানে আমার আয় কতটা, আমাকে কতটা ব্যয় করতে হবে। সে বলছে কেন, যা জ্বালানি রয়েছে ওই দিয়ে কাজ হবে না, আবার পারতে উঠেছিস। মৌরিয়া তো ভাবছে ওরা জ্বালানি পারতে উঠেছে, ন্যাচারাল বিষয়। মৌরিয়া তো জানে না ওরা কী করতে উঠেছে, তাই এই কথাটা সে বলছে। ক্যাথলিন কিন্তু স্বীকার করছে না, কারণ ও যদি বলে যে না আমি জ্বালানি পাতে উঠিনি, তাহলে মা আবার তো ঘুরিয়ে জিজ্ঞেস করবে যে কী করতে উঠেছিস তাহলে। তো সুতরাং দোষটা নিজের মাথায় নিয়ে নিচ্ছে। নিয়ে কি বলছে, দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট ফেস, ওই আগুনের একটা কেক তৈরি হচ্ছে,
মানে কেকটা তৈরি করতে আর একটু জ্বালানি লাগবে, সেই কারণে পারছি। এই কথাটা বলে থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, সে কিছুটা জ্বালানি নিচে ছুঁড়ে দিচ্ছে। তারপর আবার কথা বলা শুরু করছে। অ্যান্ড বার্টলে উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমেরা। তাহলে এবার পেয়ে যাচ্ছি বার্টলে যাচ্ছে কোথায়? কনেমেরা, এবং এই কনেমেরার মধ্যেই অবস্থিত গালওয়ে ফেয়ার। এটা হচ্ছে টাউনটার নাম, ঠিক আছে? কনেমেরা হচ্ছে কি টাউনটার নাম, এবং এই টাউনের অন্দরে হচ্ছে কি ওই মেলাটা, গালওয়ে ফেয়ার। ওকে, এক মিনিট। বেশ, তো এইবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে বললাম বার্টলে যাচ্ছে কোথায়? কনেমেরা। কনেমেরা হচ্ছে কি টাউনটার নাম, শহর, এবং সেই শহরের ভেতরই হয় গালওয়ে ফেয়ার। সেখানে যাচ্ছিল ঘোড়া বেচতে। বেশ, নোরা পিকস আপ দ্য টার্ফ। ওই যে ক্যাথলিন জ্বালানিটা ফেলে দিল, নোরা সেই জ্বালানিটা তুলল। অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং ওই যে পট ওভেন যাতে করে কেকটা তৈরি করতে দিয়েছিল, গল্পের শুরুতেই দেখেছিলাম, তার চারপাশে জ্বালানিটা রাখল। মৌরিয়া সিটিং ডাউন অন দ্য স্টুল অ্যাট দ্য ফায়ার। আগুনের পাশে একটা স্টুলের ওপর মৌরিয়া গিয়ে বসলো। স্কিন নজরে রাখবে সবাই। হি উডন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। তাহলে যেদিন বার্টলে যাত্রা করছে সেদিন বাতাস কোন দিক থেকে কোন দিকে বইছে স্পষ্ট দেওয়া আছে, ফ্রম সাউথ অ্যান্ড ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক থেকে, ঠিক আছে? মৌরিয়া বলছে যে না, ও এরকম অবস্থায় যেতে পারবে না, আজকে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস বইছে। হি ওন্ট গো দিস ডে, না ও আজকে যেতে পারে না। ফর দ্য ইয়ং প্রিস্ট উইল স্টপ হিম সিওরলি। মৌরিয়ারও বিশ্বাস যে ইয়ং প্রিস্ট হয়তো নিশ্চয়ই তাকে থামাবে। দেখো, আমি বলেছিলাম না যে ইয়ং প্রিস্ট এবং মৌরিয়ার মধ্যে তফাৎটা কোথায়? একটা এক্সপিরিয়েন্সের তফাৎ, আর একটা এডুকেশন। অবভিয়াসলি এডুকেশনের গুরুত্ব তো আছেই, কিন্তু এডুকেশন কার্যকরী হবে তখন আরও বেশি যখন তার সাথে এক্সপিরিয়েন্স মিশে যায়। ইয়ং প্রিস্টের শুধু এডুকেশন ছিল, নট দ্য এক্সপিরিয়েন্স। মৌরিয়ার কিন্তু এক্সপিরিয়েন্স ছিল, কারণ সে জানে যে দক্ষিণ পশ্চিম দিক থেকে যদি বাতাস ওঠে সেই দিনের বাতাস প্রবলভাবে শক্তিশালী হয়। তাই ও এইটা ভেবে নিয়েছিল, এটা নিশ্চয়ই ইয়াং প্রিস্ট জানে, তাই বার্টলেকে নিশ্চয়ই সে থামাবে, এটা সে এক্সপেক্ট করছে। নোরা তখন কি বলছে? হি উইল নট স্টপ হিম মাদার। মা, ইয়াং প্রিস্ট ওকে থামাবে না। অ্যান্ড আই হার্ড ইমন সিমন অ্যান্ড স্টিফেন ফেটি অ্যান্ড কলম সোয়ান সেইং হি উড গো। ওরা বলছে আমি শুনলাম ইমন সিমন, স্টিফেন ফেটি এবং কলম সোয়ান এরা বলা বলি করছে যে সে যাবে, অর্থাৎ বার্টলে যাবে। এই তিনটে নাম মনে রাখবো, এরা কিন্তু বার্টলের সহকারী ছিল, অর্থাৎ এরাও বার্টলের মতোই বার্টলের সঙ্গে যাচ্ছে ব্যবসা করতে। তাহলে এই তিনটে নাম আমাদের দিতে পারে যে বার্টলের সঙ্গে কতজন যাচ্ছে, তারা কারা কারা। 3 জন যাচ্ছে, ইমন সিমন, স্টিফেন ফেটি, কলম সোয়ান। মৌরিয়া হোয়ার ইজ হি ইটসেলফ। দেখো, ইটসেলফ এই শব্দটার দিকে লক্ষ্য করো, এটা আমরা বস্তুর জন্য প্রয়োগ করি, অথচ এখানে হিটা কাকে বোঝানো হচ্ছে? বার্টলেকে। তাই এদের যে প্রোনাউনের প্রয়োগ সেটা কিন্তু দেখো শিক্ষিত মানুষের প্রয়োগ নয়, বোঝা যাচ্ছে। যেটা হয় আমাদের অশিক্ষিত ব্যক্তিরা অনেক সময় অনেক কিছু শব্দ বলে থাকেন যেটা মানানসই হয় না। তাহলে বলছে ও নিজে এখন কোথায়, অর্থাৎ বার্টলে কোথায়? নোরা হি ওয়েন্ট ডাউন টু সি। বার্টলে নিচে নেমে গেছে এটা দেখার জন্য। কি দেখার জন্য? উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, যে এই সপ্তাহে আর অন্য কোনো বোট আছে নাকি যাবার জন্য। মানে বার্টলে দেখতে গেছে, দেখো এদের তো আর নিজেদের নৌকা থাকে না, এরা গরিব মানুষ, সুতরাং ব্যবসা বাণিজ্য করার জন্য এদের অন্যের বোটের ওপর ডিপেন্ড করতে হয়। যদি এই সপ্তাহে ওই একটাই বোট যায় তাহলে বার্টলেকে আজ যেতেই হবে, আর যদি অন্য কোনো বোট যায় তখন বার্টলে অন্য কোনোতে যাবে। তাই বার্টলে আজ দেখতে গেছে যে এই সপ্তাহে আর অন্য কোনো বোট ছাড়বে কিনা। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং, এবং আমি ভাবছি, ইট ওন্ট বি লং টিল হি ইজ হেয়ার নাও। নোরা বলছে আমি ভাবছি বা আমার মনে হচ্ছে যে বার্টলের এখানে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। ফর দ্য টাইড ইজ টার্নিং,
কারণ জোয়ার ঘুরছে বা জোয়ার আসছে। অ্যাট দ্য গ্রিন হেড, এটাও একটা ল্যান্ডমার্ক। গ্রিন হেডের কাছাকাছি একটা জোয়ার আসছে। অ্যান্ড দ্য হুকার্স ট্যাকিং ফ্রম দ্য ইস্ট। হুকার্স, এটা মানে লিখে রাখো, হুকার মানে হচ্ছে বোট, নৌকা। ট্যাকিং, ট্যাকিং শব্দের অর্থ হলো জিগজ্যাগ, ঠিক আছে? জিগজ্যাগ ভাবে মানে আঁকা বাঁকা ভাবে আসা, ঠিক আছে? অর্থাৎ নোরা বলছে আমি দেখতে পাচ্ছি গ্রিন হেডের কাছ থেকে বোট বা নৌকা আঁকা বাঁকা পথে এগিয়ে আসছে। তার মানে ওইটাই হচ্ছে সেই নৌকা যেটা আজকে কনে মেরা যাবে। এবং সেই কারণের জন্যই নোরা বলছে আমার মনে হয় না বাটলের বাড়ি ফিরতে আর বেশিক্ষণ সময় লাগবে, কারণ ওই নৌকা করেই তো বাটলে যাবে। যেহেতু নৌকাটা অলরেডি চলে এসেছে প্রায়, তার মানে বাটলেও নিশ্চয়ই এবার বাড়ি ফিরবে, তারপর তাকেও তো রওনা দিতে হবে। সেই কারণের জন্য এই কথাটা বলা হবে। ক্যাথলিন তখন কি বলছে? আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস। আবার একটা ল্যান্ডমার্ক, বিগ স্টোনস। আচ্ছা, এই বিগ স্টোনসটা ওদের যেটা বাড়ি, হাউস, ঠিক আছে, বা হোম বলতে পারো, সেই বাড়ির কাছাকাছি একটা ল্যান্ডমার্ক। তো এইটাকে আমরা তাদের বাড়ির ল্যান্ডমার্ক হিসাবেও তুলনা করতে পারি। ক্যাথলিন বলল আমি শুনতে পেলাম মনে হচ্ছে যেন ওই বড় পাথরটার কাছে কেউ একজন আসছে, বিগ স্টোনের কাছে কেউ একজন আসছে। তার মানে অলরেডি বাটলে ইজ কামিং, বাটলে এসে গেছে প্রায়। ওকে, বেশ, এরপর কি হচ্ছে দেখি। এরপর নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকাচ্ছে। একটা জিনিস তোমরা নোরার বিষয়ে খেয়াল করবে, হয়তো এতক্ষণ তোমাদের খেয়াল করা উচিত, যে বারবার দেখবে বাইরের যা কিছু খবর, দ্য নিউজ অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, সমস্ত খবরগুলো দিচ্ছে কে? নোরা। তাহলে নোরা ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের দুনিয়ার সাথে নোরা অ্যাসোসিয়েটেড। বাইরের দুনিয়ার সব খবর দেখো নোরার মাধ্যমে আমরা পাচ্ছি। তাহলে নোরা একটু বাইরের দিকে তাকালো এবং বলছে হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন হারি। ও আসছে এবং ও খুব তাড়াতাড়িতে আছে। অর্থাৎ এখানে কার কথা বলা হচ্ছে? বাটলের কথা। এইবার আর একটা জিনিস তোমরা মার্ক করে রাখো, এটা অনেক সময় কোশ্চেনে দেয়, যে নাটকের শুরুতে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ড্রামা বা প্লে বাটলে ওয়াজ ডুইং হোয়াট? বাটলে কি করছিল? এই যে বাটলে কি করছিল? হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি এনি আদার বা অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক। অর্থাৎ গল্পের শুরুতেই দেখা যাচ্ছে যে বাটলে সমুদ্রে গেছে দেখতে যে সেখানে আর অন্য কোনো নৌকা আছে কি না পরের দিন বা এই সপ্তাহে পরে কখনো যাওয়ার জন্য। এটা খেয়াল রেখে দেবো, মার্ক করে নাও। যদিও এগুলো আমি সব দিয়ে দেবো ওয়ান লাইনে, তবু বইয়েতে মার্ক করে টাকাটা বেটার, পড়ার সময় এগুলো চোখে আসবে। বেশ, তারপর কি বলছে দেখো। এইবার আমরা পেয়ে গেলাম বাটলের চরিত্র। এতক্ষণ বাদে চতুর্থ চরিত্রের আগমন ঘটল কার মধ্য দিয়ে? বাটলের চরিত্রের মধ্য দিয়ে। বেশ, বাটলে কি বলছে দেখি। কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। বাটলে ভেতরে প্রবেশ করছে এবং ভেতরে ঢুকেই ঘরের চারপাশটাকে একবার দেখছে। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, একটু দুঃখের সঙ্গে এবং একটু শান্তভাবে কথা বলছে। দুটো এক্সপ্রেশন লক্ষ্য করবে, স্যাডলি, কোয়াইটলি। তার মানে এটুকু আমরা বুঝতে পারছি যে বাটলে এই মুহূর্তে দাঁড়িয়ে সমুদ্রে তাকে যেতে হচ্ছে, এটা ওই ইউলিসিসের মতো সে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে না। ইউলিসিস আমাদের সমুদ্র অভিযানে বেরিয়েছিল অ্যাডভেঞ্চার করতে, তাই না? ইউলিসিসের সেটা ছিল শখ, প্যাশন। কিন্তু বাটলে সমুদ্রে নট ফর হিজ প্যাশন বাট ফর হিজ প্রফেশন, পেশার কারণে যাচ্ছে, হয় না? আমরা কিছু সময় কোনো কাজ করতে বাধ্য থাকি, যে কাজ হয়তো আমরা করতে চাই না, কিন্তু সময়, পরিস্থিতি এবং অবস্থা আমাদের সেটা করতে বাধ্য করে। বাটলে ঠিক সেই সিচুয়েশনে আছে, কারণ বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার এই মুহূর্তে সে, বা আর্নিং বলা যায় না, একজন পুরুষ মেম্বার এই মুহূর্তে সেই। ইতিমধ্যে যদিও বা তার ভাই মাইকেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদিও বা জানে যে তার দাদা বা ভাই, দাদা অ্যাকচুয়ালি মাইকেল সেই সমুদ্রে ডুবি মারা গেছে, অথচ ভাগ্যের কি কঠিন পরিহাস, সেই সমুদ্রেই তাকে নামতে হবে দুবেলা দুটো অন্ন জোগাড় করার জন্য। তুমি জানছো যেখানে আমার আগের জন ডুবে মারা গেছে, যেখানে আমার মৃত্যু লেখা রয়েছে, সেখানেই আবার আমাকে নামতে হবে, কারণ তোমার তো উপায় নেই।
ওটাই তোমার একমাত্র মাধ্যম। এবার বার্টলে ভেতরে ঢুকে কি বলছে দেখো, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ। আচ্ছা, নতুন দড়িটা কোথায়, দাগ দিয়ে রাখো। বার্টলে ঘরে ঢুকি কোনটার খোঁজ করছিল, বিট অফ নিউ রোপ, নতুন দড়ির টুকরোটা। ক্যাথলিনকে উদ্দেশ্য করে বলছে, ক্যাথলিন নতুন দড়ির টুকরোটা কোথায়? ওয়াজ বট ইন কনেমেরা, যেটা ওই কনেমেরা থেকে কিনে এনেছিলাম। তাহলে আবার একটা পয়েন্ট, দড়িটা কোথা থেকে কিনে আনা হয়েছিল? কনেমেরা। একটা কথা মনে রাখবে, এদের যা কিছু জিনিসপত্র সবগুলি কনেমেরা থেকে কিনে আনা, ঠিক আছে? ওই যে প্রথমে হোয়াইট বোর্ডগুলো পেয়েছিলাম সেটাও কনেমেরা থেকে কিনে আনা, সেটা আমরা একটু পরে জানবো। ক্যাথলিন কামিং ডাউন, তাহলে এতক্ষণে ক্যাথলিন নামছে। এবার দেখতে পেয়েছো, আমি বলেছিলাম সে ময়ে দাঁড়িয়েছিল, এইবার নামলো। গিভ ইট টু হিম নোরা। নোরা, এটা বাটলেকে দিয়ে দাও তো। ইট ইজ অন দ্য নেইল বাই দ্য হোয়াইট বোর্ডস। দারুণ একটা টার্ম, এর দারুণ একটা ইমেজ। কি বলা হচ্ছে দেখো। আচ্ছা, ওই দড়িটার অবস্থানটা কোথায় ছিল খুব ভালো করে দেখো। ইট ইজ অন আ নেইল বাই দ্য হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটার পাশে যে একটা পেরেক আছে, সেই পেরেকটাতে ঝোলানো ছিল দড়িটা। আচ্ছা, একটা কথা আমরা সবাই জানি, ওই যে বলা হয় না যে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেওয়া, কত সুন্দরভাবে ইউজ করা হয়েছে ইমেজটা। যে হোয়াইট বোর্ডগুলো কথা বলা হচ্ছে, সেই হোয়াইট বোর্ডগুলো এখানে কি কাজ করতে ব্যবহৃত হবে গো? কফিন তৈরিতে তো। আবার দেখো, সেই কফিনটার ওপরই পেরেকটা পোঁতা আছে, যেটা একটা কিসের সিম্বল? এটা একটা মৃত্যুর সিম্বল, আর সিম্বল অফ ডেথ। এই গোটাটাই হচ্ছে গিয়ে সিম্বল অফ ডেথ। তার মানে বাটলে যেন নিজের হাতে করে মৃত্যুকে নিয়ে নিল। ওই দড়িটা ঝোলানো ছিল কফিনের ওপর পোতা পেরেকটাতে, যেটা একটা পুরোপুরি সিম্বল, আর সিম্বল অফ ডেথ। আই হাং ইট আফ দিস মর্নিং। ক্যাথলিন বলছে, আজ সকালেই আমি ওটা ওখানে ঝুলিয়ে রেখেছি। কেন ঝুলিয়ে রেখেছে? ফর দ্য পিগ উইথ ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট। কারণ ওই কালো পাওয়ালা শুকরটা ওই দড়িটাকে চিবাচ্ছিল। আবার একটা সিম্বল অফ ডেথ। দেখো, পিগ উইথ ব্ল্যাক ফিট, এই যে লিটারেচারে কালার তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ব্ল্যাক ইজ অ্যান অমিনাস কালার, খারাপ রং, বিপদের সংকেত। আবার পাশাপাশি লক্ষ্য করো, শুকরটা কি করছিল? ইটিং, চিবাচ্ছিল, তার মানে ক্ষয়। কোনো একটা জিনিসকে যদি চেবাতে থাকো তাহলে সেটা তো ক্ষয় ঘটবে, আর ক্ষয় মানি সেটা মৃত্যু, ডেথ, ব্ল্যাক ডেথ। তাহলে এগুলো সব ডেথের সিম্বল। মাত্র এই দুটো লাইনে তিনটে জায়গায় লেখক আমাদেরকে হিন্টস দিলেন যে মৃত্যু যেন বাটলের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ স্বয়ং যমরাজ যেন এখন বাটলের সঙ্গে হ্যান্ডশেক করতে এসেছে। যেদিকেই যায়, যাই কথা বলে, সব কিছুর সঙ্গে মৃত্যু যেন জুড়ে যায়। নোরা গিভিং হিম আর ও, নোরা ওই দড়িটা বাটলেকে দিল, দিয়ে কি বলছে? ইজ দ্যাট ইট বাটলে? বাটলে, এটাই তো। এবার মৌরিয়া কিছু কথা বলছে। ইউ হ্যাড টু ডু রাইট, সরি, ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ। মৌরিয়া বলছে, আমার মনে হয় এটা ভালো হবে তুমি যদি ওই দড়িটা এখানে রেখে দিয়ে যাও। বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বোর্ডের পাশে ঝুলিয়ে রাখো। বাটলে টেক্স দ্য রোপ। বাটলে কিন্তু মায়ের কথা কানই দিচ্ছে না। মৌরিয়া বাটলেকে বললো যে বাটলে, আমার মনে এটা ভালো হবে যে দড়িটা হোয়াইট বোর্ডের পাশে ঝুলছে, ওটা যদি তুমি এখানেই রেখে দিয়ে যাও, অর্থাৎ তুমি যদি না নিয়ে যাও। বাটলে মায়ের কথা কানই দিল না। বাটলে টেক্স দ্য রোপ, বাটলে দড়িটা নিয়ে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা এই জায়গাতেই চাই আমাদের। আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি বাটলে, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমোরো মর্নিং, যদি মাইকেলের দেহটা ভেসে আসে আগামীকাল, অর দ্য নেক্সট মর্নিং, কিংবা পরের দিন সকালে, অর এনি মর্নিং ইন দ্য উইক, কিংবা এই সপ্তাহের যে কোনো সকালে, ফর ইট ইজ আ ডিপ গ্রেভ, উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড। তাহলে দেখো, এই জায়গায় মৌরিয়ার কথাটা শুনলে আমাদের মৌরিয়াকে বোধহয় একটু ওই পক্ষপাতিপূর্ণ বলে মনে হতে পারে। মৌরিয়া বাটলের থেকে মাইকেলকে একটু বেশি ভালোবাসে, অন্ততপক্ষে আপাত দৃষ্টিতে দেখে তো আমাদের তাই মনে হচ্ছে। বাটলে যে চাইছে তার পরিবারের রুটি রোজগার করার জন্য নিজের প্রাণকে ঝুঁকি দিয়ে সমুদ্রে পাড়ি দিতে, মা সেই সন্তানের পাশে না থেকে উল্টে তাকে কি বলছে?
বাটলে তুমি দড়িটা রেখে দিয়ে যাও, কারণ কাল কিংবা পরশু কিংবা এই সপ্তাহের যে কোনো সকালে যদি মাইকেলের দেহটা ভেসে আসে, তাহলে মাইকেলের দেহটাকে কবর দিতে ওই দড়িটা কাজে লাগবে। মাইকেলের দেহটাকে আমরা যখন একটা ডিপ গ্রেভ দেবো, গভীর কবর দেবো, তখন ওই দড়িটা কাজে লাগবে। কি কাজে লাগবে দড়ি? সাধারণত কি হয়, এই কফিনের সঙ্গে এইভাবে একদিকে দড়ি এবং আর একদিকে এইভাবে দড়ি বেঁধে দেওয়া হয়, ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে কফিনটাকে নামানো হয় এবং এমনভাবে ফাঁসটা দিয়ে রাখা হয় দড়িটা যাতে উপর থেকে টানলে খুলে যায়। তো সেরকম একটা ক্যাপাসিটি করে দড়িতে ফাঁসিয়ে কফিনকে নামানো হয়, কারণ অতটা গভীর খাদে তো মানুষ কফিন সমেত নামতে পারবে না, সেই কারণের জন্য। তাহলে বলছে দড়িটা তুমি রেখে দিয়ে যাও, কারণ গভীর কবর দিতে ওই দড়িটা কাজে লাগবে। তাহলে সত্যিই তো মা বড় স্বার্থপর। যে সন্তান সংসারের কথা ভেবে, সংসারের খাদ্য জোগাড় করার জন্য, দুমুঠো অন্ন জোগাড় করার জন্য মাইকেলের মৃত্যু সমুদ্রে হয়েছে সদ্য সে স্মৃতি এখনো তাজা, তারপরেও পাড়ি দিচ্ছে যে সন্তান সমুদ্রে, মা তার পাশে না থেকে তার সেই মৃত সন্তানটা একটা ভালো কবর পাবে সেই আশাতে দড়িটা রেখে যেতে বলছেন। বড় অদ্ভুত, অথচ আমরাই একে এই গল্পের হিরো বলছি, প্রোটাগনিস্ট বলছি। তাহলে কি লেখক ভুল করলেন অনেক কিছু? সত্যি কি প্রোটাগনিস্ট হিসেবে গণ্যিত হতে পারে না? দেখো, যত আস্তে আস্তে এগিয়ে যাব হয়তো আমাদের ধারণাটা ভুল প্রমাণ হবে। কি বলছে দেখো, বাটলে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ। বাটলে কিন্তু আবারও মায়ের কথায় কান দিচ্ছে না। দেখো, লক্ষ্য করো, বাটলেকে আমরা দেখতে পাচ্ছি কাইন্ড অফ কেয়ারলেস। এই ধারণাটাও আমাদের ভুল। বাটলেও কেয়ারলেস নয়, আস্তে আস্তে বুঝতে পারবে। I have no halter the way I can ride down on the mare. বাটলে কথাটা কান না দিয়ে দড়ি নিয়ে কাজ করতে করতে বলছে, আমার কোনো হল্টার নাই। হল্টার মানে লাগাম, যে লাগামটাকে দিয়ে আমি মেয়ার বা পুরুষ ঘোড়াটার উপর চড়তে পারবো। সাধারণত পুরুষ ঘোড়াকে লাগামের দ্বারা কন্ট্রোল করা হয়, ঠিক আছে। এটা খেয়াল রাখবে যে বাটলে দড়িটা দিয়ে কি তৈরি করছিল, হল্টার, লাগাম তৈরি করছিল। এবং বাটলে কিসে চেপে যাবে? মেয়ার। এটা এখন ডাকদের দরকার নেই, এটা পরে আরও স্পেসিফিকলি বলা আছে। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে এখনই যেতে হবে। অর্থাৎ আমি যে হলটার অন্য কোথাও থেকে নিয়ে আসবো, ব্যবস্থা করবো, সে সময়টাও আমার কাছে নাই, আমাকে এখনই যেতে হবে। সুতরাং এই দইটা দিয়েই আমাকে হলটার বানাতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট, এটাই একমাত্র বোট, গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড, যেটা 2 সপ্তাহ কিংবা তারও বেশি সময়ের জন্য যাচ্ছে। অর্থাৎ আগামী 2 সপ্তাহে আপাতত কোনো বোট যাবে না, এটাই একমাত্র বোট। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, এবং ওই যে গালওয়ে ফেয়ারের কথা বলা হয়েছিল, সেই ফেয়ারটা যথেষ্ট ভালো ফেয়ার বা মেলা ঘোড়া বেচার জন্য। আই হার্ড দেম সেইং বিলো, আমি এই কথাটা তাদেরকে নিচে বলতে শুনলাম। অর্থাৎ নৌকার বিভিন্ন লোকজন এরা বলা বলি করছিল, আমি সেটা শুনলাম। It is a hard thing they will be saying below if the body is washed up and there is no man in it to make the coffin. বলছে ইট ইজ আ হার্ড থিং দে উইল বি সেইং বিলো। বলছে ওই যে যারা বলছিল যে 2 সপ্তাহ বা আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোনো নৌকা যাবে না, এটাই সব থেকে ভালো মেলা হবে, তুমি শুনে রাখো, ওরাই আবার বলবে ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি কাল দেহটা ভেসে আসে মাইকেলের, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান, এবং এই পরিবারে যদি কোনো পুরুষ না থাকে, ইন ইট টু মেক দ্য কফিন তৈরি করার জন্য। অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইজ ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোটস ইউ হ্যাড ফাইন্ড ইন কনমেরা। অর্থাৎ মৌরিয়া বলল, ভাবো, লোকজন বলা বলি করবে যে কাল যদি মাইকেলের দেহটা ভেসে আসে, তাহলে সেই মাইকেলের দেহটাকে কবর দেওয়ার জন্য আমার বাড়িতে একটা পুরুষ মানুষও নাই কফিন তৈরি করতে, হ্যাঁ? আর আমি এই বোটগুলো এত মূল্য দিয়ে কনেমেরা থেকে কিনে আনলাম, সেগুলো আমি এইভাবে বিতা ফেলে দেবো? দেখো, মৌরিয়ার এই কথা শুনে আবারও মনে হচ্ছে কি স্বার্থপর মা, যে সন্তানের কফিন তৈরি করবো বলে বোট কিনে এনেছে এবং সেটার মূল্যটা তার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, তার সন্তান যে সামনে তার নিজের জীবনকে ঝুঁকি রেখে সমুদ্রে পাড়ি দিচ্ছে তার থেকেও। এ তো বড় অদ্ভুত মা। তার সন্তানের প্রতি কোনো স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই, বরং সে বিচার করছে অর্থের মূল্যকে। অর্থের মূল্য সন্তানের প্রতি ভালোবাসা থেকে বেশি হয়ে যাচ্ছে। এ কেমন মা? বাটলে, হাউ উড ইট বি ওয়াশড আপ? এবার বাটলে একটু উত্তেজিত হয়ে যাচ্ছে।
বলছে কি করে এটা ভেসে আসবে তুমি আমাকে বলো তো। And we, after looking each day for 9 days, and a strong wind blowing a while back from the west and south. কি করে এই বডিটা ভেসে আসবে? And we, after looking each day, যেখানে আমরা প্রত্যেকটা দিন দেখছি for 9 days, 9 দিন ধরে। আমি গল্পের শুরুতেই বলেছিলাম আমাদের গল্প শুরু হচ্ছে 9 নম্বর দিনের মাথা থেকে, এবং সেটার হিন্টস ক্লিয়ারলি পেলে এবার তোমরা এখানে। এটা অবশ্যই মার্ক করে রাখো। কোশ্চেন দেয় যে নাটকটা কততম দিন থেকে শুরু হচ্ছে? 9 নম্বর দিন। কারণ বাটলে কি বলছে, আজ 9 দিন ধরে আমরা দেখছি এটা। তাহলে আজকের ঘটনাতে বলছে, এবং আমি বলেছিলাম এই পুরো নাটকটা একটা দিনই সম্পন্ন হচ্ছে। তাহলে নাটকটা, গল্পটা শুরু হচ্ছে 9 নম্বর দিনের মাথা থেকে। তাহলে বাটলে বলল 9 দিন ধরে দেখে যাচ্ছি প্রত্যেকটা দিন, এবং এই প্রত্যেকটা দিন একটা জোরালো বাতাস বইছে পশ্চিম থেকে দক্ষিণ দিকে, পশ্চিম দক্ষিণ দিক থেকে। তাহলে এতদিন ধরে যে বডিটা ভেসে এলো না, তোমার কি মনে হয় সেটা ভেসে আসবে? বাতাস মনোরম ছিল, হাওয়া দেয়নি এমনটা তো নয়, প্রচণ্ড পরিমাণে হাওয়া বয়েছে, এবং একদিন দুদিন তো নয়, আজ 9টা দিন আমরা এটাকে দেখছি। এতদিনও যে বডিটা ভেসে আসেনি, তুমি কি করে বলতে পারো যে সেই বডিটা ভেসে আসবে? আর মৌরিয়া, ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইটসেলফ, এই কথাটা দুর্দান্ত একটা কথা, হৃদয় স্পর্শ করে যাবে। এবার বুঝতে পারবো মৌরিয়া আসল চরিত্রটা কি বলছে, দেখো। ইফ ইট ইজ নট ফাউন্ড ইটসেলফ, যদি এটা খুঁজে নাও পাওয়া যায়, দ্যাট উইন্ড ইজ রেজিং দ্য সি, বাটলে সমুদ্রে বাতাস আজ প্রচণ্ডভাবে উঠেছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেনস্ট দ্য মুন, এবং দেখো বাটলে ওই চাঁদের পাশে একটা তারা আছে। আচ্ছা বলি, এটা ওদের একটা সুপারস্টিশন বলতে পারো, কিংবা এক্সপিরিয়েন্সও বলতে পারো। ওদের বিশ্বাস অনুযায়ী চাঁদের পাশে যেদিন তারাকে দেখা যায়, বা যেদিন দেখা যায় তার পরের দিন সাধারণত কি হয়, বাতাস প্রচণ্ড খারাপ থাকে, আবহাওয়া প্রচণ্ড খারাপ থাকে। তাহলে গত রাত্রে চাঁদের পাশে তারাকে দেখা গেছে। মৌরিয়া এরকম চাঁদের পাশে তারা দেখার এক্সপিরিয়েন্স বছরের পর বছর ধরে করে আসছে। তাই দেখো, ওদের কাছে হয়তো বিজ্ঞান নেই, কিন্তু ওরা জানে যে এমনটা ঘটনা ঘটলে বাতাস খারাপ হয়, ওয়েদার খারাপ হয়। তাই সে বলছে যে চাঁদের পাশে গতকাল তারা দেখা গেছে বাটলে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং এটা রাত্রিবেলায় উঠেছিল। ইফ ইট ওয়াজ 100 হর্সেস, এই কথা দারুণ। এটা যদি শত শত ঘোড়াও হয়, অর 1000 হর্সেস, কিংবা সহস্র সহস্র ঘোড়াও যদি হয়, ইউ হ্যাড ইটসেলফ, এবং বলছে তোমার যদি সহস্রটা ঘোড়া কিংবা শত শত ঘোড়া থেকে থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্সেস এগেনস্ট আ সন হোয়ার দেয়ার ইজ ওয়ান সন অনলি? বলছে পারলে এই সহস্র ঘোড়ার কি বা মূল্য আছে একটা সন্তানের কাছে, বা একটা সন্তানের বিনিময়ে? তারপর যে মায়ের কোলে তার একটাই সন্তান বেঁচে আছে, তার মানে কি হলো? মৌরিয়া বোঝাতে চাইলো যে বাটলে 1000টা ঘোড়া, 100টা ঘোড়া, সমস্ত ঘোড়া বিচে দিয়েও যে অর্থ তুমি নিয়ে আসবে, সে অর্থের কোনো মূল্য নাই সন্তানের জীবনের থেকে। একজন মায়ের কাছে অর্থের থেকেও বেশি মূল্যবান তার সন্তান। একজন মাই তার সন্তানকে আঁকড়ে রাখে, একজন মাই তার সন্তানের জন্য সমস্ত কিছু করতে পারে। মায়েরা এমনটাই হয়, তাই না রাত জেগে মৌরিয়া প্রার্থনা করে সন্তানের জন্য। তাহলে এবার আমরা একটা জিনিস কি বুঝতে পারছি, এতক্ষণ ধরে মৌরিয়া যে কথাগুলো বলে যাচ্ছিল, এর মানে এমনটা ছিল না যে সে বাটলেকে ভালোবাসে না। সে বাটলেকে ভালোবাসে, তাই আটকানোর চেষ্টা করছিল। কারণ সে দেখেছে আজ সমুদ্র মোটেও সুস্থ নয়, আজ সমুদ্র বড় চঞ্চল, সমুদ্র বড় উথাল পাথাল। তাই যেন তেন প্রকারেণ এতক্ষণ মাইকেলের বাহানা দিয়ে, অর্থের বাহানা দিয়ে, অনেক টাকা দিয়ে হোয়াইট বোর্ডগুলো কিনে এনেছি, এই সমস্ত কথাগুলোকে বলে বাটলেকে একটু ক্ষিপ্ততার মধ্য দিয়ে হলেও আটকাতে চাইছিল। কিন্তু মায়ের মন তো, তাই শেষমেশ আর আটকে রাখতে পারলো না। যখন সত্যি কথাটা বলি উঠল যে সহস্রটা ঘোড়া, শত শত ঘোড়ার কি মূল্য আছে বলতো মায়ের কাছে? তার সন্তানের থেকে কি কোনো জিনিস মূল্যবান হতে পারে? হতে পারে না। এই কথাটা দারুণ, এবং এই কথাটা হয়তো আমাদের এমসিকিউর জন্য এখন অতটা লাগবে না, কিন্তু এই কথাটা আমাদের ব্রড কোশ্চেন করতে হবে।
6 মার্কসের কোশ্চেন এই লাইনটা থেকে আসবে। বেশ। বাটলে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার, বাটলে যে হল্টারটায় কাজ করছিল, করতে করতে টু ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে বলছে, কি বলছে, লেট ইউ গো ডাউন ইচ ডে, ক্যাথলিন তুমি না প্রত্যেক দিন নিচে যাবে, অ্যান্ড সি দ্য শিপ আর নট জাম্পিং ইন অন দ্য রাই, এবং গিয়ে দেখবে ভেড়াগুলো যেন রাই বা শস্য ক্ষেত্রে ঝাঁপাঝাঁপি না করে। তাহলে তারা কী শস্য চাষ করে? রাই। এখানকার মানুষদের প্রধান জীবিকা মৎস্য শিকার, ঠিক আছে। দেখো আমি বলেছিলাম যে এই অঞ্চলটা পাথুরে ভূমি, তাই না? কেন পাথুরে ভূমি? দেখো বিভিন্ন জায়গায় লেখক কিন্তু কোনো জায়গায় ডাইরেক্টলি কোথাও মেনশন করছেন না যেটা রকি ল্যান্ড, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এতক্ষণ ধরে দেখতে পাবে ওই ল্যান্ডমার্কগুলো যদি লক্ষ্য করতে, গ্রিন হেড, হোয়াইট হেড, বিগ স্টোন, সবগুলো দেখো পাথুরে ভূমির উদাহরণ। তার মানে এটা হচ্ছে কি বড় মাপের লেখকদের একটা বৈশিষ্ট্য, তারা এই ইনসিগনিফিক্যান্ট বা ছোট ছোট তথ্যগুলোকে কোনো ডাইরেক্টলি বলেন না, বিভিন্ন চিত্রের মধ্য দিয়ে বুঝিয়ে দেন যে এটা এই অঞ্চলটা ওই পাথুরে ভূমি। তিনি কিন্তু কোথাও ডাইরেক্টলি বলবেন না এটা পাথুরে ভূমি বা রকি আইল্যান্ড, কিন্তু ওই যে ল্যান্ডমার্কগুলোর কথা বলা হয়েছে ওগুলোর দ্বারাই আমাদের মাথায় এসে যাচ্ছে যে এই জায়গাটা একটা পাথুরে ভূমি। তো এদের প্রধান কাজ হচ্ছে কি মৎস্য শিকার করা, তবে কোথাও কোথাও অল্প অল্প ক্ষেত্রে এটা শস্য চাষও করে থাকে। সঙ্গে আর একটা জিনিস কি বলে গেল, অ্যান্ড ইফ দ্য জবার কামস, এবং যদি জবার মানে অ্যাকচুয়ালি যারা পশু কাটে আর কি, হ্যাঁ, বা আমরা এখানে পাইকের ধরেই বলছি, অর্থাৎ যারা পশুর ব্যবসা করে, যদি জবার আসে, কাম টু ইউ, তোমার কাছে, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, ওই কালো পাওয়ালা শুকরটা যেটার মেনশন আমরা একটু আগে পেলাম, ওটা তুমি বিছে দিতে পারো। ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং, যদি দেখো একটু ভালো দাম দর পাওয়া যাচ্ছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, বাটলে যখন বেরিয়ে যাচ্ছে তার এই কথোপকথনের মধ্যে কিন্তু একটা দায়বদ্ধতা আমরা দেখতে পাচ্ছি। বলে না যে মানুষ দায়িত্ব কেবল বয়সের সাথে সাথে নিতে শেখে তা নয়, মাঝে মাঝে মানুষ দায়িত্ব পরিস্থিতির সাথেও নিতে শিখে যায়। একটা 50 বছরের বুড়ো অনেক সময় দায়িত্ব নিতে জানে না, কিন্তু একটা 10 বছরের বাচ্চা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে পারে। পরিস্থিতি মানুষকে দায়িত্ব নেবার উপযোগী করে তোলে। এতদিন হয়তো এই বাটলি কোনো সংসারের খবর রাখেনি, কিন্তু দেখো আজ তার কোনো ভাইরা বেঁচে না থাকার কারণে বাটলে নিজে থেকেই দায়িত্ববান হয়ে উঠেছে। তাই যাবার আগে কি কি কাজ করতে হবে তার দিদিকে বা বোনকে যাই হোক বুঝিয়ে যাচ্ছে। মৌরিয়া, how would the like offer get a good price for a pig? মৌরিয়া বলছে ওর মতো মেয়ে কি করে পাবে একটা শুকরের ভালো দাম। ওর মতো মেয়ে মানে মানে ওদের সমাজে দেখো পুরুষতান্ত্রিক সমাজ, ওখানে পুরুষরাই মোটামুটি বাইরের কাজগুলো সব করে। তাহলে বাটলে উদ্দেশ্য করে মৌরিয়া বলছে আরে তুই যদি চলে যাস, ওই শুকর বিষয়ে শুকরটার কত দাম হতে পারে ক্যাথলিনের কি কোনো আইডিয়া আছে? যে শুকরটার দাম 10,000 হতে পারে, ওকে হয়তো বললো 5,000 টাকা দেবো, ক্যাথলিন ভাবলো এটাই হয়তো একটা বিশাল ভালো দাম পেয়েছে, সে বিছে দিতে পারে তো। সুতরাং ওর তো কোনো আইডিয়াই নাই। বাটলে মায়ের কথায় কোনো ভ্রুক্ষেপই করছে না, কোনো হেতকেতে নাই, মাকে কোনো উত্তর দিচ্ছে না, আবার সে ক্যাথলিনকে উদ্দেশ্য করে বলছে, টু ক্যাথলিন, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, অর্থাৎ যদি পশ্চিমী বাতাস রাত্রি চাঁদ থাকতে থাকতে যদি পশ্চিমী বাতাস চলে আসে, অর্থাৎ যদি ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়, তাহলে কি করতে হবে তাকে, এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, তাকে উদ্দেশ্য করে কি বলছে, যদি পশ্চিমী বাতাস চলে আসে তাহলে কি করবে, লেট ইউ অ্যান্ড নোরা, তাহলে তুমি এবং নোরা, গেট আপ উইড এনাফ, এটা খেয়াল রাখবে যে কি জোগাড় করতে বলেছিল, উইড, কোথায় গেল, যা আমি বই থেকে পড়ছিলাম, হ্যাঁ উইড, তাহলে তাদেরকে কি জোগাড় করতে বলেছে, উইড মানে হচ্ছে গিয়ে ওই জঞ্জাল টাইপ বলতে পারো, ঠিক আছে। তাহলে যথেষ্ট পরিমাণ তোমরা উইড জোগাড় করে রেখো, ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। আচ্ছা, এই যে COCK, এই কক কথার অর্থ হলো হিপ, লিখে রাখো, হিপ, HEAP, ঠিক আছে। অর্থাৎ একটা স্তূপ জড়ো করে রেখো, অর্থাৎ আর একটা স্তূপ করার জন্য তোমরা জঞ্জাল সব জোগাড় করো, ফর দ্য কেল্প। আচ্ছা, কেল্প শব্দটার অর্থ হচ্ছে গিয়ে লার্জ সি উইডস, বড় বড় সমুদ্রের জঞ্জাল,
লার্জ সি উইডস। তাহলে বাটলে বলে গেল যদি দেখো ঝড় ঝড় বাতাস আসছে, ওয়েদার যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমরা একটা কাজ করো, অনেক বড় বড় সব সমুদ্রের যে জঞ্জালগুলো হয় সেগুলো জড়ো করে আর একটা হিপ বা স্তূপ করে রেখে দিও, কারণ বৃষ্টিপাত হলে তো বাইরে জ্বালানি পাওয়া যাবে না, তাই আগে থেকে সব কিছু জোগাড় করে রেখো। বেশ। ইট ইজ হার্ড সেড উই উইল বি ফ্রম দিস ডে। এরপর থেকে আমাদের দিনগুলো বড় কষ্টে কাটবে। উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। কারণ আমাদের বাসায় আর কোনো পুরুষ মানুষ নয়, কেবল একজন ছাড়া। তার মানে বাটলে বলল এই গোটা বাসায় এখন আমি একমাত্র পুরুষ মানুষ, তাই সমগ্র বাসার কাজ হয়তো আমার একার দ্বারা সম্ভব নয়। বাঁচতে গেলে, খেতে পড়তে গেলে আমাকে সমুদ্রে যেতে হবে, বাইরে যেতে হবে, তাই এরপর থেকে তোমাদেরকেও বাড়ির কাজ করতে হবে। একা একটা পুরুষের পক্ষে এই সমস্ত কাজ চালানো এবার থেকে অনেকটা কঠিন হয়ে যাবে। এই কথার প্রত্যুত্তরে মৌরিয়া কি কথা বলছে দেখো, কত বড় হার্স একটা কথা তার মুখ দিয়ে বেরিয়ে আসছে। মায়ের মুখ দিয়ে যে এই কথা বেরোতে পারে আমাদের অবাক করবে, কিন্তু কেন এই কথাগুলো বেরোচ্ছে নাটকের শেষ দিয়ে গেলে হয়তো বুঝতে পারবো। মৌরিয়া বলছে, ইট ইজ হার্ড সেট উইল বি শিওরলি। হ্যাঁ, নিশ্চিতভাবে আমাদের দিন চালানো কঠিন হয়ে যাবে, কিন্তু কবে থেকে জানো? দ্য ডে ইউ আর ড্রন্ড উইথ দ্য রেস্ট। যেদিন তুমি বাকিদের মতো তুমিও ডুবে যাবে। একটা মা তার সন্তানকে বলছে যে হ্যাঁ, আমাদের দিনগুলো কাটানো কষ্টকর হয়ে যাবে, কিন্তু সেটা এখন নয়, যেদিন বাকিদের মতো তুমিও জলে ডুবে যাবে। হোয়াট ওয়ে উইল আই লিভ? আমি কি নিয়ে বেঁচে থাকবো? অ্যান্ড দ্য গার্লস উইথ মি, এবং আমার সঙ্গে এই মেয়েরা কি নিয়ে বেঁচে থাকবে? অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান, এবং আমি যে একজন বয়স্ক মহিলা, লুকিং ফর দ্য গ্রেভ, যে এখন কবরের পানে চেয়ে আছি, অর্থাৎ যার তিন কাল গে এক কালে, ঠিক আছে, সে কি করে এই দুটো অসহায় মেয়েকে নিয়ে বেঁচে থাকবে তুমি যখন ডুবে মারা যাবে? বাটলে লেস ডাউন দ্য হলটা। বাটলে মানে এতক্ষণ এবার তার হলটা তৈরি হয়ে গেছে, তো সেটা সে নামিয়ে রাখলো। টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরাতন কোটটা ছাড়লো, অ্যান্ড পুটস অন আ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্লানেল। আচ্ছা, সেম ফ্লানেল মানে বলতে পারো সেম ছিটের তৈরি আর একটা কোট সে পরিধান করে নিল। মনে হয় এই কোটটা তার নোংরা হয়েছিল, সেই কারণে এটা খুলে দিয়ে আরও একটা পরে নিল। বাটলে আবারও মায়ের কথা শুনল না। বাটলে টু নোরা, এবার নোরাকে উদ্দেশ্য করে বলছে, ইজ সি কামিং টু দ্য পায়ার? এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকে এমসিকিউ দেয়। ইজ সি কামিং টু দ্য পায়ার? আচ্ছা, ও কি পায়ার? আচ্ছা, পায়ার শব্দের অর্থ লিখতে পারো তোমরা ডক বা বন্দরও লিখতে পারো, পোর্ট, পিওআরটি, পোর্টও লিখতে পারো। আচ্ছা, ও কি ওই ডকের কাছে বা বন্দরের কাছে আসছে? কিন্তু এখন আমার প্রশ্ন হলো, পায়ারটা তো জানলাম, এই সিটাকে কার কথা এখানে বলা হচ্ছে? হ্যাঁ, যেটা অর্থাৎ এই সিটা হলো জাহাজটা। এইটা থেকেই কোশ্চেনটা দেয়, সিটা কাকে বোঝানো হয়েছে, শিপ বা বোট, ঠিক আছে? তাহলে এখানে সিটা বলতে সেই জাহাজ বা বোটটাকে বোঝানো হয়েছে, যেটাই করে বাটলে যাবে। আবারও লক্ষ্য করো, বাটলে কাকে দেখতে বললো বাইরে? যদি লক্ষ্য করি দেখতে পাবো নোরাকে। আমি বলেছিলাম না, আউটার ওয়ার্ল্ডের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে কি নোরা, যত বাইরের খবর দেখো নোরা নিয়ে আসছে। বাটলে বলল যে নোরা দেখো তো জাহাজটা এসেছে কিনা বন্দরে। বেশ, এবার কি বলতে, বন্দর বা জেটিও বলতে পারো। নোরা লুকিং আউট, নোরা এবার একটু বাইরের দিকে তাকাচ্ছে। সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, ওই যে গ্রিন হেড ল্যান্ডমার্ক, ওই গ্রিন হেড পাস করে আসছে। অ্যান্ড লেটিং ফল হার সেল, এবং সে তার পাল ফেলছে, তার মানে যাত্রা দেবে, রওনা করবে, তো তাই সব কিছু প্রিপারেশন নিচ্ছে। বাটলে গেটিং ইজ পার্স অ্যান্ড টোবাকো, তাহলে বাটলে সঙ্গে কী নিয়েছিল মার্ক করে রাখবো, যাত্রা করার জন্য তার পার্স, অবভিয়াসলি পার্স তো নিতেই হবে। টোবাকো, এই যাত্রাপথে একটু রিল্যাক্স করার জন্য, চিল করার জন্য। হ্যাঁ, টোবাকো মানে একটু ওই তামাক, অ্যাকচুয়ালি তামাক বলতে দুরকমভাবেই হতে পারে, ডাইরেক্ট তামাক ইনহেল করা হতে পারে, অথবা হুঁকো টুকো এসবকেও বোঝানো হতে পারে। আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, খেয়াল রাখবো যে বাটলে তার বাড়ি থেকে ওই ডকে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে।
হাফ অ্যান আওয়ার, তাহলে আমার আধা ঘন্টা লাগবে নিচে যেতে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেইন, এবং তোমরা আমাকে দেখতে পাবে ফিরে আসতে পুনরায়। কবে? ইন 2 days, 2 দিনে, অর ইন 3 days, না হলে 3 দিনে, অর মেবি ইন 4 days, না হলে 4 দিনে, ইফ দ্য উইন্ড ইজ ব্যাড। দেখুন, সমুদ্রের যাত্রা তো নির্ভর করে হাওয়ার ওপর, কারণ তৎকালীন দিনে তখনও ওই ইঞ্জিন চালিত জাহাজ অন্ততপক্ষে এই অঞ্চলের দিকে অতটা প্রচলিত ছিল না। তাহলে সেই বায়ু চালিত জাহাজ ছিল, সব পাল ফেলে বায়ুর উপর ডিপেন্ড করতে হতো। এখন বাতাস যদি না ভালো থাকে বা ওয়েদার যদি না ভালো থাকে, তাহলে আসতে একটু সময় বেশি লেগে যেতে পারে। যদি ভালো থাকে 2 দিনে, একটু খারাপ হয় 3 দিনে, যদি একটু বেশিই খারাপ হয় তাহলে 4 দিন লাগতে পারে। কিন্তু এটা হলেন আমাদের জেমস সিঞ্চ। এত সহজে এই ফিগারগুলোকে তিনি ইচ্ছাকৃতভাবে ইউজ করেছেন, এত বোকা বোকাভাবে তিনি ইউজ করেননি। 2 দিন, 3 দিন কিংবা 4 দিন এই ফিগারগুলো জেনে বুঝে ইউজ করা হয়েছে। কিভাবে ইউজ করা হয়েছে? চলো একটা যোগ বিয়োগের অঙ্ক খেলা যাক। আচ্ছা, 2 + 3 + 4 যোগ করলে কত হয় দেখো তো? 9, এটা 9। আমি গল্পের শুরুতেই বলেছিলাম, অ্যাকর্ডিং টু দ্য ক্রিশ্চিয়ানিটি 9 ইজ আ অমিনাস ডিজিট। লক্ষ্য করো, গল্প শুরু হচ্ছিল 9 দিনের মাথাতেই, এবং 9 দিনের মাথাতে গল্প যখন শুরু হচ্ছে তখন খবরটা প্রথম কি, মাইকেল ডুবে গেছে। তার মানে 9 সংখ্যা যেখানে শুরু হয় সেখানেই বিপদ। ঘুরিয়ে ফিরিয়ে কোথাও না কোথাও গিয়ে জেমস সিঞ্চ আমাদেরকে আভাস দিয়ে দিলেন যে দিন সংখ্যা বাড়লে বলে গেল তার যোগফল 9। সুতরাং কিছু তো একটা দুঃসংবাদ আছেই আছে। এটাই হলো মানে নিখুঁত প্লে রাইটিংয়ের একটা বৈশিষ্ট্য। ডাইরেক্টলি কোনো কথা বলতে হয় না, ইনডাইরেক্টলি হিন্টস দিয়ে যেতে হয়। ধরে নিতে হবে আমাদের রিডারদেরকে এর মধ্যেই লুকিয়েছিল 9 সংখ্যাটা। মৌরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, মৌরিয়া আগুনের দিকে ঘুরল। অ্যান্ড পুটিং হার শাল ওভার আর হেড, এবং তার শালটা তার মাথার উপর ঢাকা দিয়ে দিল। এই যে পুটিং হার শাল ওভার আর হেড, এটার দ্বারাও কিন্তু একটা ইমেজ প্রকাশিত হয়। কিসের ইমেজ? কোথাও না কোথাও গিয়ে মৌরিয়া যেন বাস্তবটাকে অস্বীকার করতে চাইছে, কোথাও না কোথাও গিয়ে মৌরিয়া যেন নিজেকে ঢেকে নিচ্ছে, বলতে বাস্তব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। নিজের মনে মনে বলে উঠছে, is not it a hard and cruel man? Won't hear a word from an old woman and sea holding him from the sea? মৌরিয়া বলছে, এটা একটা নিষ্ঠুর যুবক মানুষ হলো না, যে একজন বয়স্ক মহিলার কথা শুনছে না, যে তাকে সমুদ্র যাওয়া থেকে আটকাতে চাইছে। তার ছেলের উদ্দেশ্যে মৌরিয়া বলে উঠল, এ এ এ বড় নিষ্ঠুর, এ একজন বয়স্ক মহিলার কথা শোনে না, যে বয়স্ক মহিলা তাকে সমুদ্র যাওয়া থেকে আটকাতে চাইছে। অর্থাৎ আমি থেকে এত করে বললাম, সে আমার কথা শুনলো না। ক্যাথলিন এবার একটু বিরক্ত হচ্ছে। ক্যাথলিন বিরক্ত হয়ে একটা দারুণ বাস্তব কথা বলে উঠছে। ক্যাথলিন বাস্তব কথাটা কি? ইট ইজ দ্য লাইফ অফ আ ইয়ং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। এই লাইনটাও তোমাদের 6 মার্কসে কোয়েশ্চেন আছে, ঠিক আছে? বলছে যুবকদের জীবনই হলো সমুদ্র যাত্রা। অ্যান্ড হু উড লিসন টু অ্যান ওল্ড ওম্যান, অ্যান্ড কে একটা বয়স্ক মহিলার কথা শুনবে বলো তো? উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার, ওই একই কথা যে বারবার জ্ঞানর জ্ঞান করে চলেছে, কে তার কথা শুনবে আমাকে বলো তো? অর্থাৎ ক্যাথলিন বিরক্ত হচ্ছে, পাশাপাশি একটা দারুণ সত্য কথাও কিন্তু ক্যাথলিন বলে যাচ্ছে। অ্যারান আইল্যান্ডারদের জীবন কাহিনী কেমন, এই লাইনটা তুলে জানতে চায়। অ্যারান আইল্যান্ডারদের জীবনের কোন সত্যটা এই লাইনের মধ্যে দিয়ে ফুটে উঠছে? কোন সত্য? যদি তাকিয়ে দেখো, অ্যারান আইল্যান্ডারদের জীবনের সত্যিই হলো যে সমুদ্রে তাদের মৃত্যু, সেই সমুদ্রেই তাদের পাড়ি দিতেই হবে, কারণ এটাই তাদের রুটি রোজগারের একমাত্র উৎস। তাই ক্যাথলিন বলে উঠছে, একজন যুবক মানুষ যারা অ্যারান আইল্যান্ডে অন্ততপক্ষে থাকে, তাদের জন্য সমুদ্রে যাওয়াটাই হলো জীবন, আবার ওটাই মরণ। বাটলে টেকিং দ্য হলটার, বাটলে তার হলটারটা নিল, অর্থাৎ লাগামটা নিল। আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এখনই যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য সি মেয়ার, সরি রেড মেয়ার, খেয়াল করবো, মাস্ট, দারুণ ইম্পর্টেন্ট। বাটলে কোন ঘোড়ার ওপর চাপবে? লাল ঘোড়া।
অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি। ভীষণভাবে খেয়াল রাখবো, কোন ঘোড়া বাটলের পেছন পেছন যাবে? গ্রে পনি। দারুণভাবে কোশ্চেনটা দেয়, ঠিক আছে, যে বাটলে কোন ঘোড়ার উপর চাপছে? রেড মেয়ার। বাটলেকে অনুসরণ করছে কে? গ্রে পনি। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর থাক, এই কথা বলে বাটলে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কালার যখন আছে লিটারেচারে, তার কি গুরুত্ব নাই? থাকবে তো বটেই। এতক্ষণ তো ব্ল্যাক কালারকে নিয়ে আলোচনা করে এলাম, তাহলে এই যে রেড মেয়ার, গ্রে পনি, এদের সিগনিফিকেন্স কোথায়? এদের সিগনিফিকেন্স বুঝতে গেলে আমাদের একটু ফিরে যেতে হবে ক্রিশ্চিয়ানিটির ধর্মগ্রন্থের দিকে, বাইবেলের দিকে ফিরে যেতে হবে। বাইবেলের আমরা যখন পড়িয়েছিলাম তোমাদের ওই নোবেল লেকচার, সেখানে আমরা জন দ্য ব্যাপটিস্টের নাম শুনেছিলাম, হ্যাঁ, যেখানে মাদার টেরেসা তার পেয়ারাটা করছেন আর কি। সেই জন দ্য ব্যাপটিস্ট নিউ টেস্টামেন্ট লিখেছিলেন, ঠিক আছে। সেই নিউ টেস্টামেন্টের চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 1 to 8, অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের 1 থেকে 8 নম্বর পংক্তিতে কতকগুলো ঘোড়ার রঙের কথা বলা আছে। সেখানে 4টে রঙের ঘোড়ার কথা বলা আছে। 1 হোয়াইট হর্স, 2 রেড হর্স, এই যে রেড মেয়ার যেটা, 3 ব্ল্যাক হর্স, 4 পেল হর্স। পেল হর্সটাই হচ্ছে গিয়ে গ্রে হর্স, ঠিক আছে, যেটা আমাদের এখানে গ্রে পনি বলা হচ্ছে। এই 4টে রঙের ঘোড়ার 4 রকম অর্থ ছিল, 4 রকম সিগনিফিকেন্স ছিল। যে হোয়াইট হর্স ছিল সেটা হচ্ছে কনকোয়েস্ট বা রাজত্বের চিহ্ন। যে রেড হর্স ছিল সেটা ছিল ওয়ার বা যুদ্ধ, কিংবা বলতে পারো প্রাণবন্ততার নিদর্শন, লাইফ। আর তারপরে একটা ছিল ব্ল্যাক হর্স, যেটা ছিল ফ্যামাইন মানে খরার নিদর্শন। কিন্তু সবশেষে যেটা আসছে পেল হর্স বা গ্রে পনি, এটা কিসের নিদর্শন জানো? ডেথ। নাও ইট ইজ কমপ্লিটলি ক্লিয়ার টু আস। যদি লক্ষ্য করো, দেখো বাটলে চেপে রয়েছে জীবন ঘোড়াটার উপর, এবং তাকে অনুসরণ করছে কে? মৃত্যু। তার মানে জীবন চলল আগে আগে, তার পিছন পিছন মৃত্যু। সুতরাং আমরা এক প্রকার নিশ্চিত হয়ে গেলাম যে বাটলের জীবনে অদূরই বা খুব শীঘ্রই কোথাও না কোথাও মৃত্যুর কালো ছায়া নেমে আসছে। প্রতিটা পদক্ষেপে বাটলের প্রতিটা কাজেতে দেখো মৃত্যু কোথাও না কোথাও জড়িয়ে যাচ্ছে। দড়িটা নেওয়া থেকে শুরু করে ঘোড়ার পিঠে চড়ে যাওয়া অবধি সব কিছু যেন মৃত্যুকে নিয়ে যাচ্ছে। এবং কোথাও না কোথাও বুঝতে পারছি যে এই গ্রে পনি বোধহয় কোনো না কোনোভাবে বাটলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কারণ বাটলেকে অনুসরণ করছে যে মৃত্যু, সে মৃত্যুটা কার মাধ্যমে প্রবাহিত হচ্ছে? গ্রে পনির মাধ্যমে। গ্রে পনি সেই মৃত্যু সংবাদটাকে বয়ে নিয়ে চলেছে। কত সুন্দর সিম্বলের ইউজ। হি গোজ আউট, বাটলে বেরিয়ে যাচ্ছে। তাহলে বাটলের যাত্রা শুরু হয়ে গেল। এইখান পর্যন্ত আমরা আজকের অংশে কন্টিনিউ করলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাটলে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এর পরের দিন আমরা বাটলে বেরিয়ে যাবার পর কি ঘটনা ঘটছে তাদের বাড়িতে, সেটা নিয়ে আলোচনায়